আর এই ধরনের ক্ল্যারিফিকেশন যখন না আসে তখন বোঝা যায় যে জনগণকে আসলে সরকার পাত্তা দিতে চায় না, বা জনগণকে আসলে সরকার মানে কিছু মনে করছে না, বা তাদের কাছে মনে হচ্ছে না যে জনগণকে আমার জবাবদিহিতা করতে হবে, বা জনগণকে আমার বোঝানো দরকার যে আমি এই কারণে দাম বাড়িয়েছি। এটা এমন একটা নিডফুল থিং যে আপনি এটাতে টাচ করলে এটা রিয়াকশন হয় একটা চেইন রিয়াকশনের মতন, এবং এই চেইন রিয়াকশন সব কিছুতে প্রভাব পড়ে। আপনি আজকে যখনই তেলের দাম বাড়াচ্ছেন, এই তেলের দামটা শুধু কিন্তু তেলের দাম বাড়ছে না, আপনি এই তেলের দামের কারণে আপনার সকল ধরনের পণ্যের দাম বেড়ে যাচ্ছে, এবং আপনার এই ডিরেক্ট এটার প্রভাব পড়ছে হচ্ছে জীবন মানে কমপ্লিটলি একটা মানুষের যে হলিডে কমপ্লিট যে তার জীবনযাপন, পুরো জীবনযাপনে আসলে এটার একটা প্রভাব পড়ে। ফলে আপনি যখন দুবার দাম বাড়ান, সেটা যে কোনো মানে অ্যাঙ্গেল থেকেই আপনি বাড়ান, সেই অ্যাঙ্গেলের একটা ক্লিয়ার আপনার এক্সপ্লেনেশন দরকার। যেমন একটা সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গণশুনানি হতো, সেখানে বাদানুবাদ হতো, সেখানে জাস্টিফিকেশনগুলো আসতো কী কারণে বাড়তেছে, সেটা কি আপনার ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে প্রাইস ব্যালেন্স করতেছেন, নাকি আসলে হোয়াট ইজ দি রিজন, কী প্রবলেমটা হচ্ছে, আপনি কি এটা প্রকিউর করতে আপনার কস্টিং বেড়ে যাচ্ছে, নাকি আপনি রেগুলার মার্কেটে পাচ্ছেন না, আপনি কি স্টক মার্কেট থেকে কিনতেছেন, মানে ব্যাকগ্রাউন্ডটা কি আসলে। ফলে দেখেন দুবার দাম বেড়েছে কিন্তু এটা কোনো ব্যাকগ্রাউন্ড মানে ক্ল্যারিফিকেশন কিন্তু আমাদের কাছে আসে নাই। ফলে খুব সাধারণ জায়গা থেকে যখন আমরা এটা দেখি আর এ ধরনের ক্ল্যারিফিকেশন যখন না আসে তখন বোঝা যায় যে জনগণকে আসলে সরকার পাত্তা দিতে চায় না, বা জনগণকে আসলে সরকার মানে কিছু মনে করছে না, বা তাদের কাছে মনে হচ্ছে না যে জনগণকে আমার জবাবদিহিতা করতে হবে, বা জনগণকে আমার বোঝানো দরকার যে আমি এই কারণে দাম বাড়িয়েছি। দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনি বলেছেন সেটা হচ্ছে, দেখেন এটা রতন ভাইও বলেছে, এটা আমাদের একটা ঐতিহাসিক ক্রোনোলজিও আছে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে, পুরো জ্বালানি খাত নিয়ে। এই ক্রোনোলজিটাকেও আমাদের অ্যাড্রেস করা দরকার, যে এই যে লম্বা সময় ধরে যে আদানি চুক্তির মাধ্যমে আমাদের ক্যাপাসিটি চার্জ এবং আমরা এদের কুইক রেন্টালের মাধ্যমে যে আমরা হাজার হাজার কোটি টাকা এদেরকে দিয়ে এলাম, এই যে চুক্তিগুলো, এই চুক্তিগুলোর অসম জায়গাগুলো আসলে কী ছিল, এটাকে আইডেন্টিফিকেশন আমরা পেয়েছি এখন পর্যন্ত। দেখেন আমরা বারবার একটা ব্যাপার বলেছি যে আমরা ইন্টারিমের যৌক্তিক সমালোচনা আমরা তখনও করেছি, এখনও করছি, ইন্টারিম কিন্তু সেগুলোকে রিভিউ করে নাই। অ্যান্ড প্যারালালি আমরা এই জিনিসটা এখন যারা আজকে সরকারে আছেন, দেখেন ইন্টারিম থেকে ক্যাপাসিটিতে তারা অনেক হাই, কিন্তু এটাই বাস্তবতা। এক তো তারা মানুষের ভোটে নির্বাচিত একটা সরকার, দ্বিতীয়ত ইন্টারিমের মতন ছোট একটা গ্রুপ অফ পিপল নিয়ে কিন্তু এই সরকার পরিচালিত হচ্ছে না। তাদের আপনি দেখেন একটা মেজরিটি আছে, 2/3 মেজরিটির কথা তারা বলে, আমরা এটাকে যদি অ্যাপ্রিসিয়েটও করি, তাদের ফুল ক্যাবিনেট আছে এবং তাদের সাথে ফুল সেক্রেটারিয়েট আছে। ফলে দেখেন একটা গণতান্ত্রিক সরকার, একটা ডেমোক্রেটিক ইলেক্টেড সরকার, তারা যদি এই চুক্তিগুলোকে এখন পর্যন্ত রিভিউ করে এটাকে যদি একটা জাস্টিফিকেশনের মধ্যে নিয়ে আসতে না পারে, বা এই অসম জায়গাগুলোকে যদি এখন পর্যন্ত সমতার ভিত্তিতে এটাকে যদি সলভ করতে না পারে, এ ধরনের কিন্তু জটিলতার মধ্যে দিয়ে আপনাকে যেতেই হবে, আপনি কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমরা দীর্ঘদিন ধরে কিন্তু বলার চেষ্টা করেছি, আপনি দেখবেন নিশ্চিতরূপে শুনেছেন, গতকালকে প্রধানমন্ত্রী বলেছেন যে আপনাদের কাছে যদি ভালো পরিকল্পনা থাকে তাহলে আপনারা শেয়ার করেন। দেখেন আপনি তো বলেছিলেন ইউ হ্যাভ এ প্ল্যান, ইউ হ্যাভ অল দি প্ল্যানস, ফলে আপনার প্ল্যানটা আপনি আমাদের সাথে শেয়ার করেন। আমাদের প্ল্যান কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আমাদের দলের যিনি প্রধান তিনি কিন্তু তার একেবারে সরাসরি তিনি কিন্তু তার পার্সোনাল প্রোফাইলে আপনার আগামী 3 মাসের পরিকল্পনা কী হবে, আগামী 6 মাসের পরিকল্পনা কী হবে, কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রাখলে এ ধরনের সমস্যার সমাধান হতে পারে, সে ধরনের কিন্তু একটা খুবই যৌক্তিক এবং জাস্টিফাইড একটা কিন্তু সমাধান তিনি তার পক্ষ থেকে দিয়েছেন। এবং আজকে আমাদের একজন এমপি হাসনাত আব্দুল্লাহ তিনি আফসোস করে বলেছেন যে এত বড় ক্যাবিনেট, এত জনবহুল সম্পন্ন একটা সরকার, কিন্তু তাদের কারো দৃষ্টিগোচর হলো না যে বিরোধী দলীয় চিফ হুইপ কী বলেছেন। ফলে তাদের এটা পড়লে খুব একটা ক্ষতি হতো না, তারা এটা এখান থেকেও কিছুটা সাজেশন বা পরামর্শ তারা নিতে পারতেন, তারা এটা নেন নাই। দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটা মানে দ্যাট শুড বি মেনশন এই ধরনের আজকের আলোচনা বলেন বা আমাদের আগামীর আলোচনাগুলোতে যেটা আলোচনায় আসতে হবে, সেটা হচ্ছে যে আপনি এই পুরো বিদ্যুৎ খাতকে বা জ্বালানি খাতকে প্রাইভেটাইজেশনের মধ্যে দিয়ে আপনি এটাকে কোনো ব্যবসায়ী চক্রের হাতে তুলে দিচ্ছেন কিনা। আপনি যখন এটা ব্যবসায়ী চক্রের হাতে তুলে দিবেন, এবং এমন ব্যবসায়ী চক্র, যেই ব্যবসায়ী চক্র সবসময় বাংলাদেশের সুবিধাভোগী ছিল। আপনি খেয়াল করেন আজকে বাংলাদেশে যেই লম্বা সময়ের ফ্যাসিজমকে আমরা দেখেছি, এই ফ্যাসিজম তো একা একা দাঁড়ায় নাই, এই ফ্যাসিজমকে কোনো না কোনো ব্যবসায়ী চক্র কোনো না কোনোভাবে প্যাট্রন করেছে। দেখেন আপনার ব্যবসায়ী স্বার্থ থাকবে, ব্যবসায়ী স্বার্থ মেটানোর জন্য, ব্যবসা পরিচালনার জন্য আপনাকে কিছু কিছু জায়গায় মেনটেন করতে হয়, দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড। একটা হচ্ছে আপনাকে মেনটেন করতে হয়, আর আরেকটা হচ্ছে আপনি একেবারে গায়ে পড়ে অধ্যত হয়ে মানে একেবারে স্বতঃস্ফূর্তভাবে কোনো কিছুকে আপনি যখন সার্ভ করেন, দুইটা কিন্তু দুই জিনিস। ফলে জেনারেল এসেন্স থেকে যে ধরনের ব্যবসায়ীরা, হাসিনা 16 বছর তাকে মেনে নিতে হয়েছে, কিছু করার ছিল না, আমাদেরই কিছু করার ছিল না, আমরাই কিছু করতে পারিনি, আমাদেরকে কত বড় লম্বা সংগ্রামের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। ফলে সেই যে ভদ্রলোকের ব্যবসা প্রতিষ্ঠান তাকে তো বেঁচে থাকতে হয়েছে। কিন্তু আজকে যাদেরকে আপনি এই যে বিভিন্ন ধরনের
এই দেখেন দরপত্রের সিস্টেম আপনি কি করছেন, তাসিন জাজ একই অভিযোগ তো এখনো করছেন যে এই সরকারও সেরকমই একটা শ্রেণীকে সহযোগিতা করছে। আমি সেই কথাটাই বলছি যে সেই শ্রেণীকে যখন আপনি একেবারে নীতিমালার আপনি সংশোধন করলে দেখেন কি হলো, বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাসের চিঠি যখন পাওয়া হলো 6 দিনের মাথায় আপনি পুরো চুক্তিকে আপনি সংশোধন করাইলেন। চুক্তিকে সংশোধন করা শুধুমাত্র তা না, দরপত্রের আহ্বানের যে নীতি, এই নীতিকে আপনি ব্রেক করে যেখানে কিনা আপনি লম্বা সময় পাওয়া যেত সেখানে আপনি তাকে একটা খুব শর্ট সময় আপনি বেঁধে দিলেন, যেন শুধুমাত্র তার রিকোয়ারমেন্ট ম্যাচ করার মাধ্যমে আপনি তাকে এই বিদ্যুৎ খাতটা তুলে দিতে পারেন বা তাকে আপনি জ্বালানি খাতটা তুলে দিতে পারেন। এবং কেন সময় আপনি ছোট করে নিয়ে আসলেন? যদি সময় বেশি থাকে তাহলে অন্যান্য কম্পিটিটর আসার সুযোগ পাবে, অন্যান্য কম্পিটিটররা তাকে ফিট করানোর চেষ্টা করবে, ফলে তারাও যেন ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে না পারে। আপনি একটা একচেটিয়া বাজার তাদের হাতে তুলে ধরছেন। দেখেন, আমি আপনাদের কাছে স্বাচ্ছন্দ্যে চিত্তে রিকোয়েস্ট করি ভাই, আমরা আপনাদের বারবার একটা কথা বলছি, আমরা কেউই আপনার শত্রু না, আমরা আপনাদের মিত্র, আমরা আপনাদের ভালো চাই। আমরা অনেক ছোট মানুষ, আপনাদের ভাষ্য অনুযায়ী আমরা অনেক আনএক্সপেরিয়েন্স, কিন্তু দেখেন আমাদের পরামর্শ নিলে কোনো ক্ষতি হবে না। আপনাদের ভাবেন কাদের হাতে তুলে দিচ্ছেন। আপনাদেরকে একটা সময় এই টুলগুলো দিয়েই জিম্মি করা হবে, কিন্তু আপনারা এটা আজকে হয়তো আন্ডারস্ট্যান্ড করতে পারতেছেন না, কিন্তু আপনি যখন এত সেন্সিটিভ একটা খাত, আপনি চিন্তা করতে পারেন আপনি সারা বাংলাদেশের জ্বালানি খাত, এরকম একটা সেন্সিটিভ খাত যখন আপনি অন্য এমন একটা চক্র, যে চক্র কিনা বাংলাদেশের পক্ষে কোনোদিন অবস্থান নেন নাই, বাংলাদেশের জনগণের পক্ষে কখনো অবস্থান নেই, শুধুমাত্র টাকা এবং স্বার্থের পক্ষে অবস্থান নিয়েছে, এমন একটা চক্রের কাছে যখন আপনি এটা জিম্মি করানোর জন্য তুলে দিবেন, এটা সাফার কিন্তু আপনি করবেন। সরকারে কিন্তু আপনি আছেন, জব কিন্তু মানুষ আপনার কাছ থেকে নিবে, আমার কাছ থেকে নিবে না, আমি বরং আপনার কাছ থেকে জব চাইবো। ফলে দেখেন এগুলো এখন পর্যন্ত সুযোগ আছে, আপনি রিভিউ করেন। আপনার কাছে আরও প্রত্যাশা, আমরা বারবার আপনাদেরকে একটা কথা বলেছি, দেখেন এত বড় একটা সংকট যাচ্ছে, আপনি বিরোধী দলের যারা প্রধানরা আছেন তাদেরকে নিয়ে আপনি বসতে পারতেন, আপনি কথা বলতে পারতেন, আপনি তাদের কাছ থেকে পরামর্শ করতে পারতেন, আপনি তাদেরকে ডেকে বলতে পারতেন যে দেখো আমরা একটা গণতান্ত্রিক যাত্রায় আছি, আমি হয়তো আজকে সরকারে আমার জবাবদিহিতা বেশি, কিন্তু তুমি বিরোধী দলে, তোমার কাছ থেকে তো পরামর্শ নিতে আমার সমস্যা নাই। আমরা যদি একটা রাষ্ট্রীয় সমস্যা আমরা যদি একসাথে একটা টেবিলে বসে সমাধান করতে পারি তো সমস্যা না ভাই। কিন্তু দেখেন বাংলাদেশে এই কালচারটা আনফর্চুনেটলি গ্রো করেনি বাংলাদেশে কখনো। আমি জানি না আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, তার যে ধরনের উইলিংনেস, তার যে ধরনের অ্যাপিয়ারেন্স, আমি এটার মধ্যে কোনো গলত দেখি না, আমি এটার মধ্যে কোনো খাদ দেখি না, আমি একটু শেষ করে দিচ্ছি, এটার মধ্যে আমি খাদ দেখি না, কিন্তু কোনো শক্তি কি এর পেছনে আছে কিনা যে তার এই স্বতঃস্ফূর্ততাকে কমায় ফেলতে চায়, তার এই স্বতঃস্ফূর্ততাকে আরও বেশি ছোট করে নিয়ে আসতে চায়, সেটা কিন্তু বিএনপিকে ভাবতে হবে, সেটা রতন ভাইরা যারা স্যাক্রিফাইস করে এত বছর ধরে দলকে এই পর্যায়ে নিয়ে আসেন তাদেরকে ভাবতে হবে। ফলে এটাতে কোনো লস নাই, আপনি যদি একটা পরামর্শ নির্ভর একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেন, এটাতে আপনার ক্ষতি হবে না, বরং আপনার উপকারী হবে।